তিতলি পাখিটির কাছে গিয়ে তার উপর থেকে ডালটা তুলে সরিয়ে দেয়, আর সাথে সাথে সেই পাখিটি মুনিপরীর আসল রূপে ফিরে আসে। পরী রাজ্যে পরী স্কুলের দিদিমণি নীলপরী ছাত্রীদের আলাদা আলাদা বিষয়ে পরীক্ষা নেওয়ার জন্য তাদের কাজ বুঝিয়ে বলতে থাকেন। কুসুম পরী, তুলি পরী, জুই পরী, মণিপরী, তোমরা মন দিয়ে শোনো। এবারে তোমাদের আলাদা আলাদা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। মণিপরী, তোমার পরীক্ষার বিষয় হলো পৃথিবী রাজ্যের পাখিদের জীবনযাত্রা। তাই তুমি পৃথিবী রাজ্যে গিয়ে পাখিদের জীবনযাত্রা লক্ষ্য করবে এবং সূর্য অস্ত যাবার আগেই পরীরাজ্যে ফিরে এসে তাদের জীবন কাহিনীর সম্বন্ধে প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে? ঠিক আছে দিদিমণি নীলপরী, আমি তাহলে পৃথিবী রাজ্যের উদ্দেশ্যে রওনা দিই। ঠিক আছে, যাও তবে। এই কথা বলে ছোট্ট মণিপরী পরীরাজ্য থেকে অদৃশ্য হয়ে প্রকট হয় পৃথিবী রাজ্যের এক বিশাল জঙ্গলে। চারিদিকটা কি সুন্দর, সবুজে ভরা, কত প্রজাপতি উড়ছে, কুলকুল শব্দে কি সুন্দর নদীর জল বয়ে যাচ্ছে। এবার আমাকে পাখির উপর নজর রাখতে হবে। সে সারাদিন কি কি করে আমাকে ভালো করে জানতে হবে। আমাদের পরী স্কুলের দিদিমণি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেই যাতে আমি সব উত্তর দিতে পারি। তখনই মণিপরী গাছের ডালে একটি কাকের বাসা দেখতে পায়। যাই, আমি উড়ে ওদের বাসার কাছে গিয়ে ভালো করে দেখি ওরা কি করছে। এই কথা বলে মণিপরী উড়ে কাকের বাসার কাছে যায়, আর মা কাক মণিপরীকে দেখে খুব ভয় পেয়ে যায়। কাকটা এত চিৎকার করছে কেন? আমি তো শুধু ওদের দেখবো বলে কাছে এলাম। এরপর মা কাক ভয় পেয়ে তার বাসায় ছানাদের রক্ষা করার জন্য মণিপরীর কাছে গিয়ে তাকে ঠোকর মারতে থাকে। ওরে বাবারে, কি জোর ঠোকর মারলো! এই পাখিটা মনে হয় আমাকে একদম পছন্দ করেনি। আমি এর কাছ থেকে পালাই বাবা। এই কথা বলে মণিপরী সেখান থেকে উড়ে কিছুটা দূরে চলে যায়। তখন সে হঠাৎ লক্ষ্য করে ওই পাখিটা কত বড়, কি সুন্দর দেখতে! ওর পালকগুলো কত রং বেরঙের। আমি এবার ওই পাখিটার কাছে গিয়ে দেখি। মণিপরী উড়তে উড়তে ময়ূরটির কাছে গিয়ে দাঁড়ায়, আর ময়ূর মানুষের মতো অমন অদ্ভুত ডানাওয়ালা জীবটিকে দেখে খুব ভয় পেয়ে যায়। এই পাখিটাও এত চিৎকার করছে কেন? তাহলে কি এরও আমাকে পছন্দ হয়নি? আমি বরং আরেকটু ওর কাছে এগিয়ে গিয়ে দেখি। মণিপরী সেই দিকে দু পা বাড়াতেই ময়ূরটি তার ডিম রক্ষা করার জন্য রেগে গিয়ে তাকে তাড়া করে। মণিপরীও ভয় সেখান থেকে উড়ে পালিয়ে যায়। কোনো পাখি তো আমাকে পছন্দ করছে না। কাছে গেলে হয় আমাকে তাড়া করছে, নয়তো কামড়ে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে তো পাখিদের জীবনযাত্রা সম্বন্ধে আমি কিছুই প্রশ্নের উত্তর দিতে পারবো না। পরীক্ষা কিভাবে দেব? ঠিক তখনই মণিপরী লক্ষ্য করে গাছের ডালে একটি ছোট্ট হলুদ পাখির বাসার কাছে একটি সবুজ পাখি উড়ে এসে বসে এবং তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ গল্প করে। তারপর আবার সবুজ পাখিটি উড়ে চলে যায়। এই দেখে মণিপরী মনে মনে ভাবে, ও, বুঝতে পেরেছি। আমি পাখিদের থেকে অনেক বড় আর দেখতেও আলাদা, তাই হয়তো পাখিরা আমাকে দেখে ভয় পাচ্ছে। আমার কি করা উচিত সেটা আমি এবার বুঝতে পেরে গেছি। এই কথা বলে মণিপরী একটি লাল পাখির রূপ ধারণ করে। তারপর সে উড়ে গিয়ে বসে টুনি পাখির বাসার কাছে। তখন টুনি পাখি তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? তোমার নাম কি? তোমাকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। আমার নাম মণি, আমি পাশের জঙ্গলে থাকি। এইখান দিয়েই উড়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম টুনটুনি, সবাই আমাকে টুনি বলেই ডাকে। জানো মণি, আমি তিনটে ডিম দিয়েছি,
খুব শীঘ্রই আমার বাচ্চারা ডিম ফুটে বেরিয়ে আসবে। এইভাবেই মণিপরী পাখির ছদ্মবেশে টুনি পাখির সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই আকাশে কালো মেঘ জমে, শোঁ শোঁ শব্দে হাওয়া বইতে শুরু করে। বাবা, বাইরে জোরে হাওয়া বইছে, চলো না আমরা জঙ্গল থেকে কিছু আম কুড়িয়ে আনি। না মা, এই ঝড়ে আম কুড়োতে যাওয়া একদম ঠিক হবে না। চলো না বাবা, কিচ্ছু হবে না। আম কুড়িয়ে কালকে হাটে বিক্রি করে যা পয়সা পাবে তা দিয়ে কিছুদিনের চাল হয়ে যাবে। চলো না বাবা। জেদ করে না মা, এমনই এক কালবৈশাখীর ঝড়ে আমি তোর মাকে হারিয়েছি। আমাদের অভাবের সংসারে হাঁড়িতে দুদিন ভাত না চড়ুক তাও ভালো, কিন্তু এই ঝড়ে আম কুড়োতে যাওয়া আমাদের ঠিক হবে না। চলো না বাবা, চলো না। অনেকবার অনুরোধ করাতে তিতলির বাবা রাজি হয়ে যায়। ঠিক আছে, চল তবে। বাবা ও মেয়ে ব্যাগ হাতে নিয়ে তাদের মাটির বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হেঁটে যায়। বাপরে বাপ, কি জোরে ঝড় হচ্ছে! ওদিকে তখন লাল মণি পাখি টুনি পাখিকে বলে, হে কি হচ্ছে? চারিদিকে গাছপালা তো দুলছে কেন? এত জোরে জোরে হাওয়া দিচ্ছে কেন? আমার খুব ভয় করছে। ঝড় দিচ্ছে, তুমি ভয় পেও না। ডালে শক্ত করে বসো, না হলে যে তুমি পড়ে যাবে। ওই দেখো বাবা, ওই গাছের নিচে কত আম পড়েছে। তাড়াতাড়ি চলো, আমগুলো কুড়াই। তিতলি ও তার বাবা মিলে আম গাছের নিচ থেকে আম কুড়োতে থাকে। আর ওদিকে বন্ধু টুনটুনি পাখি, আমি যে নিজেকে ধরে রাখতে পারছি না। ঠিক তখনই একটা জোরে দমকা হাওয়ায় লাল মণি পাখি গাছের ডাল থেকে ছিটকে নিচে পড়ে যায়। তারপরেই একটা গাছের ডাল ভেঙে তার উপর পড়ে। বাবা, এই গাছের বাকি আমগুলো তুমি কুড়াও, আমি ওই গাছটার আমগুলো কুড়িয়ে নিয়ে আসি। না মা, এবার বাড়ি ফিরে চল, আর অন্য কোনো গাছের আম কুড়োতে হবে না। আমি তাড়াতাড়ি আমগুলো কুড়িয়েই চলে আসবো। ঠিক আছে, বেশি লোভ করবি না কিন্তু। তিতলি কিছুটা এগিয়ে গিয়ে অন্য আরেকটি আম গাছের নিচ থেকে আম কুড়োতে যাবে, ঠিক সেই সময় সে দেখতে পায় আহারে, পাখিটার উপর গাছের ডাল ভেঙে পড়েছে। ও খুব কষ্ট পাচ্ছে। ওর উপর থেকে এই ডালটা এক্ষুনি সরাতে হবে। এই বলে তিতলি পাখিটির কাছে গিয়ে তার উপর থেকে ডালটা তুলে সরিয়ে দেয়। আর সাথে সাথে সেই পাখিটি মণিপরীর আসল রূপে ফিরে আসে। ধন্যবাদ বন্ধু, তুমি আমার উপর থেকে ডালটি না সরালে আমি আমার আসল রূপে ফিরে না আসতে পেরে হয়তো প্রাণ হারাতাম। কে তুমি? তুমি পাখি হয়েছিলে কিভাবে? আর তোমার যে দেখছি দুটো ডানাও আছে। আমি হলাম মণিপরী। তিতলি, তিতলি, এবার ফিরে আয় মা, আমাদের বাড়ি ফিরতে হবে। যাই বাবা, আমার বাবা ডাকছে, আমি আসছি। ঝড়ও থেমে গেছে, আমাদের যে বাড়ি ফিরতে হবে। এই বলে তিতলি তার বাবার কাছে ফিরে আসে। তারপর বাবা ও মেয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। আর বাড়ির কাছাকাছি আসতেই দেখে যে তাদের মাটির কুঁড়ে ঘর ঝড়ে একেবারে ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হয়েছে! আমাদের মাথা গোঁজার ঠাঁই ভগবান আমাদের থেকে কেড়ে নিল। হায় হায় হায়। বাবা, এখন আমরা কোথায় থাকবো? কোথায় যাব? আমাদের ঘর যে একেবারে ভেঙে গেছে। ঠিক তখনই মণিপরী উড়ে এসে তাদের কাছে দাঁড়ায়। আর সে তিতলিকে বলে, চিন্তা করো না বন্ধু, আমি একজন পরী আর আমি জাদু জানি। তুমি আমার প্রাণ রক্ষা করেছো, তাই আমিও তোমাদের বাড়ি আবার আগের মতো করে দেব। এই বলে মণিপরী জাদু করে তাদের লণ্ডভণ্ড হয়ে যাওয়া মাটির কুঁড়ে ঘরটি আবার আগের মতো করে দেয়। ধন্যবাদ জাদুকন্যা, তুমি আজ আমাদের অনেক উপকার করলে। আজ আপনারাও জঙ্গলে আম না করতে গেলে হয়তো আমি কাল পর্যন্ত আর প্রাণেই বাঁচতাম না। আমিও আমার মেয়ের কথায় আম কুড়োতে না গেলে হয়তো
আজ আমরাও এই মাটির বাড়ির মধ্যে চাপা পড়ে যেতাম। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, আপনারা ভালো থাকবেন। এবার তবে আমি আসি। এই কথা বলে মণিপরী সেখান থেকে অদৃশ্য হয়ে সোজা গিয়ে পৌঁছায় পরিরাজ্যের স্কুলে। আর জল খাওয়া মাত্রই চারজনই পরীতে পরিণত হয়। ঠিক তখনই ওই ঝর্ণা প্রকৃতি দেবীর রূপ ধারণ করেন। তারপর সিনচুলা জঙ্গলের স্কুলে পপি পায়রা, রায়া ম্যাকাও, ন্যান্সি শালিক আর মুনিয়া একসাথে একই ক্লাসে পড়াশোনা করত। ওরা চারজন পড়াশোনাতে বাকি অন্যদের থেকে খুবই ভালো ছিল, আর এই জন্য ওদের খুব অহংকারও ছিল। একদিন আজ অঙ্ক পরীক্ষাতে আমি ফুল মার্কস পেয়েছি। আমিও, কিন্তু বাকিরা কত নাম্বার পেয়েছে? আরে বাদ দে ওদের কথা, নিশ্চয়ই ফেল করেছে, না হলে কম নাম্বার পেয়েছে। এইভাবেই তারা অন্যদের উপর হাসাহাসি করত। একদিন স্কুলের টিফিন টাইমে ওরা চারজন যখন দোলনায় দোল খাচ্ছিল, তখন আরলো সারস ন্যান্সি শালিকের কাছে গিয়ে বলে, ন্যান্সি, এক সপ্তাহ ধরে আমার শরীর খারাপের জন্য আমি স্কুলে আসতে পারিনি। তুমি কি আমাকে তোমার স্কুলের খাতাটা দিতে পারবে? না বাবা, আমাকে বাড়ি গিয়ে পড়তে বসতে হবে। পপি, মুনিয়া, রায়া, তোমরা কি আমাকে খাতা দিতে পারো? ক্ষমা কর ভাই আরলো, এখন আমি বাড়ি গিয়ে পড়তে বসবো। তারপর ওরা চারজন সেখান থেকে উড়ে চলে গেল। আর আরলো কাঁদতে কাঁদতে একটা গাছের ডালে গিয়ে বসলো। তখনই সেখানে টুনিয়া আসে। তুমি কেঁদো না আরলো, আমি হয়তো ক্লাসে প্রথম হতে পারি না, কিন্তু প্রত্যেক বছর পাস তো করে যাই। তুমি আমার খাতা নাও। তোমাকে অনেক ধন্যবাদ টুনিয়া। এর কিছুদিন পরে স্কুলের সকল বাচ্চারা মিলে পিকনিক করতে সমুদ্রের ধারে যায়। আর সেখানে পৌঁছে কিছু বন্ধুরা মিলে একসাথে গান করতে শুরু করে, কিছুজন নাচ করে, কেউ কেউ আবার ফুটবল খেলে। কিন্তু ন্যান্সি, রায়া, পপি, মুনিয়া কারোর সাথে কথা পর্যন্ত বলছিল না। তখন টিচার কোয়েল তাদেরকে বলেন, কি ব্যাপার বাচ্চারা, তোমরা এখানে এমন চুপচাপ করে বসে আছো কেন? যাও গিয়ে সকলের সাথে খেলা করো। আমাদের খেলাধুলা করাটা একদম পছন্দ নয়, আমরা তো শুধু পড়াশোনা করতেই ভালোবাসি। বাচ্চারা, পড়াশোনার সাথে সাথে সকলের সাথে মিলেমিশে খেলাধুলাও করা উচিত। এতে মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে। এরপর টিচার সেখান থেকে চলে যান, কিন্তু তারা চারজন চুপ করে ওখানেই বসে রইল। দেখেছো তোমরা, ওরা চারজন এত অহংকারী যে দিদিমণির কথাও শুনল না। কেনই বা শুনবে, কেনই বা খেলবে আমাদের সাথে? ওরা তো আমাদের পছন্দই করে না। এর কিছুদিন পরে একদিন স্কুল ছুটির সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর তখন রায়া, তোমার ছাতাটা তো খুব বড়, এই মুষলধারে বৃষ্টিতে আমি কি তোমার সাথে যেতে পারি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি করে আসবে আমার সাথে? তোমাকে দেখেই তো আমার বমি পেয়ে যায়। এমন কথা বলো না রায়া, আমরা সকলেই বন্ধু। আমরা বন্ধুত্ব শুধু তাদের সাথেই করি যারা পড়াশোনায় খুব ভালো, যেমন আমরা চারজন বন্ধু হয়েছি। একদিন বিকেল বেলায় জঙ্গলের সকল পাখিদের বাচ্চারা মিলে খুব মজা করছিল, খেলা করছিল। তখন ন্যান্সি, রায়া, পপি, মুনিয়া গিয়ে পাশের একটা ক্ষেতে ঘুরছিল। আর সেটা দেখে আরলো বলল, আমরা তো এখানে সবাই মিলে কত মজা করছি, কিন্তু ওই চারজন আলাদা আলাদা ঘুরছে। কিন্তু ওরা যে আমাদের পছন্দই করে না। আমরা পরীক্ষায় ভালো নাম্বার পাই না বলে তাই হয়তো ওরা ভাবে আমাদের মাথাতে যেন কোনো বুদ্ধিই নেই। ঠিক তখনই হঠাৎ করে ওই চারজন অহংকারী পাখি চেঁচিয়ে ওঠে, ওই চারজনের পা এক মস্ত জালে আটকে গেছিল। আরে এটা কি হলো? আমার পা তো জালে আটকে গেছে। আমিও এই জাল থেকে নিজের পা ছাড়াতে পারছি না, কিন্তু এখানে এভাবে জাল কে পাতলো? ততক্ষণে সেখানে
থিও, টুনিয়া, আরলো আরও বাকি পাখিরা পৌঁছে গেছিল। আর সবাই মিলে খুব চেষ্টা করলো ওই 4 জনকে জাল থেকে মুক্ত করার, কিন্তু করতে পারলো না। তখন থিও বলল, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যে এই জালটা বিছিয়েছে সে নিশ্চয়ই কিছুক্ষণ বাদে এটা দেখার জন্য আসবে তার জালে কোনো পশু বা পাখি আটকা পড়েছে কিনা। আর ততক্ষণ তোমরা সবাই মরা পাখির অ্যাক্টিং করো। আর ও যখনই তোমাদের জাল থেকে বার করে মাটিতে রাখবে তখনই আমি তোমাদের ইশারা করে দেব আর তোমরা উড়ে পালিয়ে যাবে। এর কিছুক্ষণ পর দেখা যায় যে একটা কাল নাগ সেখানে এসে উপস্থিত হয়। তখন এ তো দারুণ ব্যাপার, একসাথে 4-4টে পাখি। কিন্তু এটা কি মনে হচ্ছে সব পাখিগুলো ছটফট করতে করতে মরে গেছে। মরা পাখি খেতে আমি একদম ভালোবাসি না। আমি এদেরকে এখানেই বাইরে বের করে চালটা নিয়ে বরং বাড়ি চলে যাই। তারপর যখন কাল নাগ পাখিদেরকে জাল থেকে বাইরে বের করে দেয়, ঠিক সেই সময় গাছ থেকে টুনিয়া, পালাও বন্ধু পালাও, তোমরা তাড়াতাড়ি পালিয়ে যাও। আর টুনিয়ার আওয়াজ শোনা মাত্রই পপি, রায়া, ন্যান্সি, মুনিয়া সেখান থেকে পালিয়ে যায়। তারপর জঙ্গলে ফিরে এসে তোমরা সবাই মিলে আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য এই ষড়যন্ত্র করেছিলে, তাই না? আমরা কোথায় তোমাদেরকে বাঁচালাম, আমাদের ধন্যবাদ দেওয়ার বদলে তোমরা আমাদের দোষারোপ করছো। বেশি নাটক করার কোনো প্রয়োজন নেই, আমরা সবটা বুঝতে পেরেছি। চলো বন্ধুরা এখান থেকে চলে যাই। তারপর ওরা 4 জন গিয়ে একটি ঝর্ণার পাশে বসে জল খেতে থাকে। আর জল খাওয়া মাত্রই 4 জনই পরিতে পরিণত হয়। আরে এ কি অবাক কাণ্ড, আমরা পরি হলাম কি করে? এই ঝর্ণাটা কি তাহলে একটি জাদুর ঝর্ণা? ঠিক তখনই ওই ঝর্ণা প্রকৃতি দেবীর রূপ ধারণ করেন। তারপর আমি প্রকৃতি দেবী এই ঝর্ণার রূপে বয়ে গিয়ে জঙ্গল ও পরিবেশের ভারসাম্য বজায় রাখি। তাহলে সত্যি কি আমরা পড়ি? হ্যাঁ, তোমরা 4 জনই খুবই অহংকারী পরী ছিলে। আর এই কারণে শাস্তিস্বরূপ তোমাদেরকে পরিলোক থেকে মর্তলোকে পাঠানো হয়েছিল। কিন্তু তোমাদের কোনো পরিবর্তনই হলো না। শুধু ক্লাসে প্রথম হওয়াকেই শিক্ষা বলে না। শিক্ষা হলো সুচিন্তা, সুভাবনা, সৎ বিচার, ভালো ব্যবহার, স্বচ্ছ হৃদয়, সব কিছু মিলিয়ে সম্পূর্ণ হয়ে ওঠা। কিন্তু তোমাদের কাছে এগুলোর কোনোটাই নেই। আর এখন তোমাদের শাস্তিস্বরূপ পাতাল লোকে পাঠানো হচ্ছে। প্রকৃতি দেবী এই কথা বলার সাথে সাথে জমি 2 ভাগে ভাগ হয়ে যায়। আর ওই 4 জন ন্যান্সি, পপি, মুন্না, রায়া মাটির নিচে গিয়ে পোকাতে পরিণত হয়। এদিকে প্রকৃতি দেবী মা আবার ঝর্ণার রূপে বদলে গিয়ে বইতে শুরু করেন। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো মনিক, আরমান, মনিরা, তামিম, তিথি, হাসান, সোনিয়া, সঞ্জয়, বর্ষা, শাহানুর, বৃষ্টি, ফারহান, পরিমল, আশা, রাজ। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।